নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। চলুন প্রথমে আমেরিকার যে মার্কেট সেটা দিয়ে শুরু করা যাক। যদি আজকে এই আমেরিকান মার্কেটের কথা বলি, দেখতেই পাচ্ছেন আজকেই ফেব্রুয়ারি 16 তারিখ, এই প্রেসিডেন্ট ডে এর জন্য এই যে আমেরিকান মার্কেট সেটা কিন্তু আজকে বন্ধ রয়েছে। তবে বিভিন্ন গ্লোবাল মার্কেট সেগুলো অনেক ওপেন ছিল, সেইগুলো কেমন পারফর্ম করেছে চলুন একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফুটসি 100 রয়েছে, এটাই 0.26% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে ক্যাক 40 এটা একদম ফ্ল্যাট বলতে পারেন। এই ইউরোস্টক্স এটাই 0.11% ডাউন হয়েছে। তারপরে বিভিন্ন এশিয়ান ইন্ডেক্স গুলো, এই নিক্কেই এখানে 0.24% ডাউনফল আজকের দিনে দেখা গেছে। এই চীনের মার্কেট সাংহাই এটা পড়েছে 1.26% এবং তারই সঙ্গে সঙ্গে হ্যাংসাং এটাই 0.5% বাড়া। এবং যদি কোস্পির কথা বলি, এটাই 0.28% পড়ে বন্ধ হয়েছে। আর এই গিভ নিফটি এখান থেকে কেমন কি সংকেত আসছে, যদি এই গিভ নিফটির কথা বলি, সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, একদম ফ্ল্যাট বলতে পারেন। এই 38 পয়েন্ট মতো নিচে এই মুহূর্তে কিন্তু ট্রেড করছে। এরপরে চলুন কিছু কোম্পানি দেখে নেওয়া যাক, যেইগুলো কিছু নিউজ বা কিছু অর্ডারের কারণে আগামীকাল ফোকাসে থাকতে পারে। আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ভাটা কোয়াবেক লিমিটেড। কোম্পানিটা মূলত এই ওয়াটার ট্রিটমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সিওএস ট্রিটমেন্ট এই সেক্টরে কাজ করে থাকে। মানে বিভিন্ন যে বর্জ্য পদার্থ সেইগুলোকে প্রসেস করাই হচ্ছে এই কোম্পানির কাজ। এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন একটা সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করেছে, যেটার নাম কি এই গাজিয়াবাদ বায়ো এনার্জি প্রাইভেট লিমিটেড, যেখানে তারা পার্টনারশিপ করেছে এই পিক সাস্টেনাবিলিটি পার্টনার্স এলএলপি এদের সঙ্গে। যেখানে এই ওয়াব্যাগ এর দেখতে পাচ্ছেন 51% মার্কেট শেয়ার রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে 49% মার্কেট শেয়ার এটা রয়েছে এই পিক কোম্পানিটার। এই কমপ্রেসড বায়োগ্যাস এনার্জি প্রজেক্ট এই ক্ষেত্রে কাজ করার জন্যই এই যে বিল্ড অপারেট ট্রান্সফার বেসিসে এই যে পার্টনারশিপ সেটা করা হয়েছে। আর এই বিল্ড অপারেট ট্রান্সফার এটার মানে কি এবং তার সঙ্গে সঙ্গে স্পেশাল পারপাস ভেহিকেল এটার মানে কি, এই যে স্পেশাল পারপাস ভেহিকেল এর মানে হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল রিস্ক সেটাকে কমানোর জন্য এক বা তার বেশি কোম্পানি মিলে কাজ করে। মানে কি একটা কোম্পানিকে পুরো এই যে ফাইন্যান্সিং সেটা করতে হয় না, একের অধিক কোম্পানি মিলে কোনো একটা প্রজেক্টে যে ফাইন্যান্সিং সেটা করে থাকে। এবং তারই সঙ্গে সঙ্গে এই বিল্ড অপারেট ট্রান্সফার এর মানে কি, তো সহজ ভাষায় যদি কথা বলি, রাস্তায় যে টোল ট্যাক্স দেখতে পান সেই সিস্টেমটাই হচ্ছে বিল্ড অপারেট ট্রান্সফার। মানে সেই যে প্রজেক্ট সেটা কোনো কোম্পানি তৈরি করবে, তৈরি করার পর তাদের যে অরিজিনাল মালিক রয়েছে তাদের কাছে ট্রান্সফার করে দেবে এবং যখন তারা এই অপারেট করবে মানে চালাবে, তখন যে টাকাটা তাদের কাছে আসবে সেখান থেকে কিন্তু কোম্পানিকে লাভ করতে হয় এবং কোম্পানি তার নিজের খরচাটা তুলে নেওয়ার পরে সেই যে প্রজেক্ট সেটা কিন্তু কোনো শর্ত ছাড়াই অরিজিনাল যে মালিক তাদের হাতে তুলে দেয়। এবং সেরকমই কিছু একটা প্রজেক্ট এইখানে জয়েন্ট ভেঞ্চারে হতে চলেছে। তারপর একটা কোম্পানি ইউনাইটেড স্পিরিট লিমিটেড, এই কোম্পানিটা এই অ্যালকোহলিক যে বেভারেজ রয়েছে এই সেগমেন্টে কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির আরো একটা জায়গায় যোগসূত্র রয়েছে। তো কিসে সেই যোগসূত্র রয়েছে, আমাদের ইন্ডিয়াতে যে আরসিবি টিম রয়েছে বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তার সঙ্গে কিন্তু এই ইউনাইটেড স্পিরিট এর একটা বড় যোগাযোগও রয়েছে। যদি কথা বলি, এই যে আরসিবি রয়েছে তাদের যে মালিক সেটা কিন্তু বর্তমানে এই ইউনাইটেড স্পিরিটই রয়েছে। যদি এই আরসিবি এর এখানে উইকিপিডিয়া খুলে নেন, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে উইকিপিডিয়া সেটা খুলে নিয়েছি। এইখানে ওনার কারা রয়েছে, এই ইউনাইটেড স্পিরিট। আর অনেকদিন ধরে কথাবার্তা চলছিল এই যে ইউনাইটেড স্পিরিট তারা এই যে আরসিবি টিম সেটাকে বিক্রি করতে চলেছে। তো সেই ব্যাপারেই কিছু আপডেট সামনে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে আরসিবি সেল সেটা কিন্তু নেক্সট রাউন্ডে পৌঁছে গেছে। আর যেখানে মোট 10খানা বিডার এই নিলামে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে 9জনকে শর্ট লিস্ট করা হয়েছে। মানে পরবর্তীকালে আরো কিছু প্রসেস চলবে এবং তাদের মধ্যে একজন এই যে আরসিবি টিম সেটাকে কিন্তু কিনে নেবে। আর এই বিডে বড় বড় কাদের নাম সামনে আসছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও রয়েছেন আদর পুনাওয়ালা, তার নাম সামনে আসছে। তার সঙ্গে সঙ্গে মণিপাল গ্রুপের চেয়ারম্যান ডক্টর রঞ্জন পাই, তার নাম আসছে। তারপরে এই প্রাইভেট ইকুইটি ফার্ম ইকুইটি, তার নাম আসছে এবং ল্যান্সার ক্যাপিটাল এলএলসি এদের নামগুলো আসছে। এবং এই ডিলের যে ভ্যালু সেটা কিন্তু হতে পারে এই 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের কাছাকাছি। যদি 2 বিলিয়ন ডলারেও হয় তাহলে মোটামুটি বলতে পারেন ভারতীয় টাকায় প্রায় 18,000 কোটি টাকাতে এই যে ডিল সেটা কিন্তু হতে পারে। আর যত বেশি প্রাইসে এই ডিল হবে সেটা কিন্তু এই যে ইউনাইটেড স্পিরিট রয়েছে এই কোম্পানির জন্য তত বেশি পজিটিভ ব্যাপার হবে। তারপরে একটি কোম্পানি টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, মূলত রেলওয়ে সেক্টরের সঙ্গে কাজ করে থাকা কোম্পানি এটা। এই কোম্পানি কিছু ছোটখাটো অর্ডার পেয়েছে। যদি এই কোম্পানির কথা বলি, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই মুম্বাই সাবআরবান রেল কন্ট্রাক্ট হিসাবে 219 কোটি টাকার অর্ডার পেয়েছে। আর এই অর্ডারে কোম্পানিটা কি কাজ করবে, দেখতে পাচ্ছেন ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অফ সিগন্যালিং ইকুইপমেন্ট ইন কানেকশন উইথ দ্য কনস্ট্রাকশন অফ এ প্রপোজড সাবআরবান রেলওয়ে লাইন আন্ডার দ্য মুম্বাই আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট। মানে এই যে সিগন্যালিং ইকুইপমেন্ট এইগুলোই কোম্পানি ডিজাইন করবে, তৈরি করবে, ইনস্টল করবে এবং তার সঙ্গে সঙ্গে টেস্টিংও করে থাকবে। এবং এই অর্ডারটা কোম্পানিকে পরবর্তী 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে এই কোচিন শিপইয়ার্ড,
এই কোম্পানির জন্য খবর যেটা আসছে সেটা কিন্তু বড় খবর। এইখানে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন ডিফেন্স মিনিস্ট্রি এদের তরফ থেকে 5,000 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। আর এখানে কোম্পানির সাইজ কত? কোম্পানির সাইজ 38,000 কোটি। তো একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি হলেও এখানে কিন্তু এই যে 5,000 কোটি টাকার অর্ডার, এটা অনেকটাই বড় অর্ডার। তবে এরপরে আরো কিছু নেসেসারি ফর্মালিটিস কিন্তু রয়েছে। আর এই অর্ডার কিসের জন্য পেয়েছে কোম্পানিটা? এইখানে দেখতে পাচ্ছেন কিছু নিলাম উঠেছিল, তো সেখানে এই কোম্পানিটা লোয়েস্ট বিডার হিসাবে ঘোষিত হয়েছে। এইখানে কোম্পানিটা এই 5খানা নেক্সট জেনারেশন সার্ভে ভেসেলস তৈরি করবে। কাদের জন্য করবে? আমাদের এই ইন্ডিয়ান নেভিদের জন্য করবে। যথেষ্টই বড় পজিটিভ খবর ছিল এটা, এবং আগামীকাল এই খবরে অবশ্যই কিন্তু এই স্টকটা ফোকাসে থাকবে। তারপরে যে কোম্পানি সেটা হচ্ছে JSW ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এইখানে যদি কোম্পানির কথা বলি, বিভিন্ন কোম্পানিকে কি করতে হয়? টাকা তুলতে হয়। কিসের জন্য টাকা তুলতে হয়? তাদের যে ব্যবসা সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা তুলতে হয়। এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখে একটা বোর্ড মিটিং বসাতে চলেছে, যেখানে ফান্ড রেজিং সেই ব্যাপারে আলোচনা করা হবে। আর এই ফান্ড রেজিং এটা কিসের মাধ্যমে করা হতে পারে? এই ইকুইটি শেয়ার ইস্যুয়েন্সের মাধ্যমে এই যে ফান্ড রেজিং সেটা করা হতে পারে। এবং এছাড়াও কোম্পানি আরো অন্যান্য যে ক্যাপিটাল রেজিং মেথড সেইগুলো কিন্তু সামনে রাখতে পারে, যেমন এই পাবলিক অথবা প্রাইভেট প্লেসমেন্ট অফারিং, তার সঙ্গে সঙ্গে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট বা QIP, তার সঙ্গে সঙ্গে রাইট ইস্যুর মাধ্যমেও আনতে পারে। মানে যত ধরনের মেথড ব্যবহার করে টাকা তোলা যাবে তার মধ্যে কিন্তু যে কোনো মেথড বা একের বেশি অধিক মেথডও এই কোম্পানি কিন্তু সামনে রাখতে পারে। তারপরের কোম্পানি হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এখানেও কোম্পানি কিছু অর্ডার পেয়েছে। এই কোম্পানিটা এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এদের তরফ থেকে অর্ডার পেয়েছে। কিসের জন্য? এই গুজরাট ফি প্লাজা অপারেশনের জন্য। এবং এইখানে অর্ডারটার ভ্যালু কত? 154 কোটি টাকা। আর কোন কোন রোডগুলোর জন্য অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন, এই মতি ন্যারোল ফ্রি প্লাজা এটার জন্য পেয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনাফি প্লাজা এটার জন্য, এবং তারপরে গান্ধী ফি প্লাজা এটার জন্য পেয়েছে। তো এখানে কোম্পানির কাজ কি হবে? কোম্পানি এখানের এই যে টোল সেগুলোকে ম্যানেজ করবে, এবং তার সঙ্গে সঙ্গে এই রোডগুলোর যে ইউজাররা রয়েছেন তাদের থেকে এই যে টোল সেটাকে কালেকশন করবেন। এরপরে একটি কোম্পানি এম্বাসি ডেভেলপমেন্ট লিমিটেড। কোম্পানিটা মূলত বিভিন্ন যে রেসিডেন্সিয়াল প্রজেক্ট সেগুলো তৈরি করে থাকে। সেই ব্যাপারেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই মহারাষ্ট্রের যে রেরা বা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি রয়েছে তাদের তরফ থেকে ছাড়পত্র পেয়েছে। কিসের ব্যাপারে? এই যে আলিবাগ রয়েছে সেখানে একটা প্রজেক্ট তৈরি করার ব্যাপারে। আর এর গ্রস ডেভেলপমেন্ট ভ্যালু কত? প্রায় 400 কোটি টাকা। এবং যদি আলিবাগের কথা বলি, এইখানে কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা রিসর্ট স্টাইল রিট্রিট তৈরি করার চিন্তা ভাবনা করেছে, যেটার সঙ্গে মুম্বাইয়ের বিভিন্ন যে আপগ্রেডেড রোড তাদের সঙ্গে কানেক্টিভিটি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ফেরিঘাটের সঙ্গেও তার কিন্তু কানেক্টিভিটি থাকবে। আর এই আলিবাগ এটাকে দেখতে পাচ্ছেন অনেক সময় এই যে মুম্বাইয়ের হ্যাম্পটনস সেটা বলা হয়, বা যারা মূলত বিভিন্ন সবুজ পছন্দ করেন এবং তাদের সঙ্গে সঙ্গে এক্সক্লুসিভিটি পছন্দ করে থাকেন, তাদের জন্য কিন্তু এই যে আলিবাগ সেটা সেকেন্ড হোম ডেস্টিনেশন ইতিমধ্যেই হয়ে গেছে। মানে এই জায়গাতে যে প্রপার্টি তার যে দাম সেটা কিন্তু এখন অনেকটাই উঁচুতে রয়েছে, এবং এইখানে কোম্পানি কিন্তু এন্ট্রি নিল। এবং এটাই দেখতে পাচ্ছেন এই কোম্পানির প্রথম রেসিডেন্সিয়াল প্রজেক্ট এই আলিবাগে। তারপরে কোম্পানি ডেলিভারি লিমিটেড। এই কোম্পানি এই রাইডেভ নামের একটা স্টার্ট আপ কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে। কিসের জন্য? টু ডিপ্লয় 100 EV ফর লাস্ট মাইল ডেলিভারিজ। মানে একদম অন্তিম যে ডেলিভারি, মানে শেষমেশ যে গ্রাহকের কাছে পৌঁছে যাবে সেই সার্ভিসটা দেওয়ার জন্য এই ডেলিভারি এই কোম্পানিটা এই রাইডেভ এদের সঙ্গে পার্টনারশিপ করেছে এই 100খানা ইলেকট্রিক ভেহিকেলস এর জন্য। এবং মনে করা হচ্ছে এর ফলে কি হবে? এই যে দূষণ সেটাও কমবে, এবং এই রাইডার অপারেশন যে কস্ট সেটাই 50% পড়বে। তো এর ফলে কি হবে? কোম্পানির যে সেলস সেটাও যদি ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারে, তাহলে কোম্পানির এই যে অপারেটিং কস্ট বা এক্সপেন্সেস সেটা কমে যাওয়ার কারণে এই কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু বাড়তে পারে, যেটাই কোম্পানির জন্য অবশ্যই একটা বড় পজিটিভ ব্যাপার। এরপর একটি কোম্পানি লুপিন লিমিটেড। কোম্পানিটা মূলত এই ফার্মা সেক্টরে কাজ করে থাকে। আর এই কোম্পানিগুলোতে বিভিন্ন পজিটিভ খবর আসে যে বিভিন্ন জায়গাতে তারা তাদের ওষুধ বিক্রির জন্য পারমিশন পেয়েছে, সেরকম খবরই আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই লুপিন তার একটা লাইসেন্স সেটা সাইন করেছে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন এই যে ডেসলাপ্লেক্স নামে ড্রাগ বা ওষুধটা রয়েছে সেটাকেই কানাডাতে কমার্শিয়ালাইজ বা বিক্রির জন্যই এই যে লাইসেন্স সেটা সাইন করেছে। কাদের সঙ্গে করেছে? এই স্পেকটাস এদের সঙ্গে করেছে। এবং এই কি ওষুধ লঞ্চ করা হবে দেখতে পাচ্ছেন, এই অ্যান্টি ডিপ্রেসেন্ট মানে ডেসলাপ্লেক্স নামে যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধটা রয়েছে সেটাকে কমার্শিয়ালাইজ করার জন্যই এই কোম্পানি লাইসেন্স সাইন করেছে। তারপর একটি কোম্পানি টিভিএস সাপ্লাই চেইন সলিউশন লিমিটেড। এই কোম্পানিটা কিসের কাজ করে থাকে? দেখতে পাচ্ছেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সার্ভিসে কাজ করে থাকে। কাদের জন্য? বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তাদের জন্য, এবং এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন লার্জ এবং মিডিয়াম সাইজ বিজনেসের সঙ্গেও এরা কাজ করে থাকে। এবং কোম্পানি একটা সম্পূর্ণ নতুন বিজনেসে এন্ট্রি নিতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ইতালির যে ALA নামে কোম্পানিটা রয়েছে তাদের সঙ্গে পার্টনারশিপ করেছে। কিসের জন্য? এই ইন্ডিয়ার যে $28 বিলিয়ন ডিফেন্স মার্কেট রয়েছে সেখানে এন্ট্রি নেওয়ার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ALA গ্রুপটা রয়েছে তাদের সঙ্গে এরা এই মৌ
সাইন করেছে। কিসের জন্য? টু টার্গেট ইন্ডিয়াস এরোস্পেস অ্যান্ড ডিফেন্স সাপ্লাই চেইন মার্কেট। বিভিন্ন যে ডিফেন্স এবং তার সঙ্গে সঙ্গে এরোস্পেস সামগ্রী রয়েছে তার যে লজিস্টিক্স বা পরিবহনের কাজেই এই কোম্পানিটা এন্ট্রি নিয়েছে এবং কোম্পানির প্রাথমিক যে ফোকাস সেটা থাকবে এই ইন্ডিয়াতেই এবং তারই সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই গ্লোবালিও কোম্পানি তাদের যে ব্যবসা সেটা এই সেগমেন্টে বাড়াবে। তারপরের কোম্পানি এইচডিএফসি ব্যাংক। আজকের দিনে তো দেখতেই পেয়েছেন এই ব্যাংকিং সেক্টরের কোম্পানি এইচডিএফসি ব্যাংকে প্রায় 2.39% তেজি দেখা গেছে। আর এই এইচডিএফসির মতো এত বড় বড় কোম্পানিতে এরকম যে তেজি সেগুলো কিন্তু মাঝে মাঝেই দেখা যায়, মানে নিয়মিত কিন্তু এত বড় বড় তেজি আসে না এবং কোম্পানির তেজির পেছনে কিছু কারণও ছিল। যদি দেখেন এই কোম্পানিতে আজকে একজন গ্লোবাল ইনভেস্টর ফ্রেশ এন্ট্রি নিয়েছে। এই যে এবিএন অ্যামরো রয়েছে, এই যে ইনভেস্টরটা তারা আগে এই যে এইচডিএফসি ব্যাংক সেখানে কিছু শেয়ার কিনেছিল এবং তারপরে আরো কিছু শেয়ার কিনে তাদের যে স্টেক সেটা ডবল করে নিয়েছে। এই যে ইনভেস্টর ফার্মটা রয়েছে তারা আজকে একটা ডিসক্লোজার সামনে রেখেছে যেখানে কোম্পানি এই Q3 অতিরিক্ত এই 1,04,525 খানা শেয়ার তাদের পোর্টফোলিওতে অ্যাড করেছে এবং বর্তমানে তাদের কাছে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার রয়েছে এই 2,09,050 খানা এবং এটাই এক্সচেঞ্জকে জানাবার পরেই এরকম বড় র্যালি কিন্তু এই কোম্পানিতে এসেছে। তারপরে যদি আমাদের ইন্ডিয়ান রুপির কথা বলি, দেখতেই পাচ্ছেন এই ট্রেড ডিল তার সঙ্গে সঙ্গে এই এমপিসির মিটিং হয়ে যাওয়ার পরে খুব বেশি ওঠাপড়া দেখা যাচ্ছে না, একটা নির্দিষ্ট লেভেলের মধ্যেই রয়েছে, এই 91-এর নিচে এবং 90-এর ওপরেই রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে গোল্ড এবং সিলভার, যদি গোল্ডের কথাই বলে থাকি, কিছু রিপোর্ট সামনে আসছে যেখানে এই গোল্ডে বড় ক্র্যাশ আসতে পারে। বর্তমানে এই গোল্ড কতই চলছে এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 1,55,000-এর কাছাকাছি চলছে এবং কিরকম কি রিপোর্ট সামনে আসছে দেখতে পাচ্ছেন। এরকম রিপোর্ট সামনে আসছে যে গোল্ড প্রাইস মে ক্র্যাশ টু বিলো রেস 1 লাখ ডিউ টু দিস কান্ট্রি, মানে একটা দেশের নাম সামনে আসছে যার কারণে এই গোল্ডের প্রাইস এটাই 1 লাখের নিচে নেমে যেতে পারে। তবে এই যে দেশগুলো দেখতে পাচ্ছেন চায়নাও নয় এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকাও নয়, তো কোন দেশের নাম সামনে আসছে? এখানে রাশিয়ার নাম সামনে আসছে। আর কিভাবে রাশিয়ার নাম সামনে আসছে তো বলে দিই, বর্তমানে এই আমেরিকা কি করেছে, এই রাশিয়ার যে ডলারের ইউজ সেখানে ব্যান লাগিয়ে রেখে দিয়েছে, মানে রাশিয়া কোনো ডিল এই ডলারে কিন্তু করতে পারে না। এই রাশিয়ার কাছেও ডলারের রিজার্ভ রয়েছে কিন্তু আমেরিকার বিভিন্ন স্যাংশনের কারণে এই রাশিয়া তাদের যে ডলার সেটা ইউজ করতে পারে না। কিন্তু কিছু কিছু এমন রিপোর্ট সামনে আসছে যেখানে রাশিয়া তাদের যে ব্যবসা সেটাই আমেরিকার ডলারের মাধ্যমে শুরু করতে পারে। আর এই আমেরিকার সঙ্গে বর্তমানে রাশিয়ার যে ব্যবসা সেটা অনেকটাই বন্ধ রয়েছে। আর অন্যদিকে কি করছিল, বিভিন্ন যে ব্রিক্স কান্ট্রিগুলো তারাও এই যে গোল্ড সেটা রিজার্ভ করছিল। কিসের জন্য? কারণ এই আমেরিকা চাইলে এই যে ডলার তার উপরে স্যাংশন লাগাতে পারে, কিন্তু গোল্ডের উপর স্যাংশন লাগাবার অধিকার এই আমেরিকার নেই, কোনো দেশেরই নেই। এবং সেই কারণে বিভিন্ন যে ব্রিক্স কান্ট্রিগুলো তারা কিন্তু এই গোল্ড সেটাকে রিজার্ভ করছিল এবং যার কারণেই বলতে পারেন এই যে গোল্ডের প্রাইস সেখানে এত বড় হাইক এসেছে। কিন্তু এই যে রিপোর্টটা সামনে আসছে, যদি রাশিয়া আবার এই আমেরিকান ডলারের মাধ্যমে ব্যবসা করতে শুরু করে তাহলে গোল্ডের প্রতি বিভিন্ন দেশের কিন্তু ইন্টারেস্ট কমবে এবং সেরকমটাই যদি হয় তাহলে কিন্তু এই গোল্ডের প্রাইসে বড় একটা পতন আসতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন এই বিভিন্ন যে ব্রিক্স কান্ট্রিগুলো রয়েছে, এই ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এরা অ্যাগ্রেসিভলি এই যে গোল্ড সেটাকে বাই করেছে। কিসের জন্য? টু রিডিউস ডিপেন্ডেন্স অন দ্য ইউএস ডলার। এবং এই 5খানা দেশ মিলেই সমগ্র পৃথিবীর যে গোল্ড প্রোডাকশন তার 50% কন্ট্রোল করে থাকে। তবে এরকমটা তো অনেক রিপোর্ট বলছে যে 1 লাখের নিচে নেমে যেতে পারে। তবে গোল্ডের মতো এরকম একটা প্রিসিয়াস মেটালে এত বড় পতন আসা কিন্তু খুব সহজে সম্ভব নয়। হতে পারে আস্তে আস্তে সময় নিয়ে পড়লো, একবারে যে পড়ে যাবে সেরকম সম্ভাবনা কিন্তু নেই। আর ভিডিও শেষে যদি ক্রুড অয়েলের কথা বলি, এই WTI ক্রুড এটাই 1% ওপরে রয়েছে এবং এই যে ব্রেন্ট ক্রুড এটাও এই মুহূর্তে 1% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।